সপ্তম, অষ্টম, নবম, দশমের শিক্ষার্থীরা তোমাদের জন্য পরিসংখ্যানের যাদের সমস্যা রয়েছে তারা এই ভিডিওটা দেখলে আশা করি উপকৃত হবে। দেখো এখানে একটা সজ্জিত উপাত্ত বা সজ্জিত উপাত্ত যেটা, এটাকে মূলত বিন্যস্ত উপাত্ত বলে। সজ্জিত উপাত্ত আর বিন্যস্ত উপাত্ত কথা একই। বিন্যস্ত উপাত্ত রয়েছে, এই উপাত্তের মধ্যে দেখো 1 2 3 4 5 6 6টি শ্রেণী আছে। তো সবচেয়ে বেশি যে শ্রেণীতে গণসংখ্যা আছে তাকে প্রচুরক শ্রেণী বলে। তাহলে 18 থেকে 23 এই শ্রেণীটাকে বলা হবে প্রচুরক শ্রেণী। অনেক সময় প্রশ্ন আসে যে প্রচুরক শ্রেণী কাকে বলে বা প্রচুরক শ্রেণী কোনটি। তাহলে যেই শ্রেণীতে গণসংখ্যা বেশি থাকে, যেমন 18 থেকে 23 এই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি। দেখো প্রথম শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে 9টি, দ্বিতীয় শ্রেণীতে গণসংখ্যা 14টি। এভাবে যদি দেখবে যে তৃতীয় শ্রেণী 18 থেকে 23 এই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি। সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 18 থেকে 23। এখন আমরা যদি বলছে ক নাম্বারের প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। আরেকটা কথা হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর মধ্যেই দেখো নিম্ন সীমা আছে, ঊর্ধ্ব সীমা আছে। যেমন প্রথম শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 6, ঊর্ধ্ব সীমা হচ্ছে 11, নিম্ন সীমা 12, ঊর্ধ্ব সীমা 17 ভাবে আছে। আচ্ছা, তো ক নাম্বারে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তা তোমাদের কাজ হচ্ছে প্রথমে ক নাম্বারে যদি আমরা করতে যাই, দেখো প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু যদি আমরা নির্ণয় করতে যাই, প্রশ্ন যদি 7 নম্বরে থাকে তখন তোমরা লিখবে 7 নং প্রশ্নের উত্তর লিখে ক নাম্বার, এরপরে অ্যান্সার করবে। তো অ্যান্সার করতে গিয়ে এখন আমার প্রথম যেহেতু প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করার কথা বলছে, তাহলে আমাকে প্রচুরক শ্রেণীর ইয়া করতে হবে। আগে ক নাম্বার লিখে আমরা কিন্তু অ্যান্সার শুরু করলাম। তো প্রচুরক শ্রেণী উপাত্তের আলোকে লিখবে উপাত্তের আলোকে প্রচুরক শ্রেণী। উপাত্তের আলোকে প্রচুরক শ্রেণী সমান সমান প্রচুরক শ্রেণী কোনটা, যে শ্রেণীতে গণসংখ্যা বেশি 18 থেকে 23, তাকে 18 থেকে 23 এই। এরপরে উপাত্তের আলোকে এইটা প্রচুরক শ্রেণী। এই প্রচুরক শ্রেণীর এখন কি বের করতে হবে, মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তা আমরা জানি যে কোনো শ্রেণীর মধ্যবিন্দু বের করতে গেলে একটা সূত্র আছে, সেটা কি, তা আমরা লিখব সুতরাং প্রচুরক শ্রেণীর সাধারণত যে কোনো শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে গেলেই এই সূত্রটা ব্যবহার করা হয়। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু সূত্রটা হচ্ছে যে কোনো শ্রেণীর নিম্ন সীমাও আছে, ঊর্ধ্ব সীমাও আছে, তো এই দুইটাকে যোগ করতে হয়। সুতরাং হচ্ছে সূত্রটা হচ্ছে নিম্ন সীমা যোগ উচ্চ সীমা বা ঊর্ধ্ব সীমা, যেটাই লেখো সমস্যা নেই, ডিভাইডেড বাই 2 সমান সমান নিম্ন সীমা হচ্ছে 18 আর ঊর্ধ্ব সীমা হচ্ছে 23, তাহলে 18 যোগ 23 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসতেছে, এখানে আছে 20, এখানে 30, 20 30 38, 38 আর 3 41, 41 হচ্ছে 18 23 যোগ করলে 41 ডিভাইডেড বাই 2। আমরা যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 20 দুগুণে 40, 20.5, 20.5। তাহলে এই ক নাম্বারে কিন্তু অ্যান্সার এটাই। এইভাবে যদি করো আশা করি এই ক নাম্বারে 2 পাবে। এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে সারণী থেকে গড় নির্ণয় করার কথা বলছে। তো সারণী থেকে গড় নির্ণয় করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রথমে লিখতে হবে, সারণী থেকে গড় নির্ণয় করতে গেলে প্রথমে আমরা লিখব যে প্রশ্ন খেয়াল করো, আমাদেরকে সারণী থেকে গড় নির্ণয় করার কথা বলছে। তাহলে আমাদের এখানে গড় নির্ণয় করার ক্ষেত্রে যা লাগে তার মধ্যে কিন্তু গণসংখ্যা অলরেডি আছে, শুধু মধ্যবিন্দু হলেই হবে। মধ্যবিন্দু
নির্ণয় করলেই হবে। এক্ষেত্রে নবম দশমের ক্ষেত্রে একটা উল্লেখ থাকে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, এখানে কিন্তু সেটা কথা নেই। যদি ওটা না থাকে তখন ওটা করার দরকারও নেই, আবার করলেও অসুবিধা নেই। যেহেতু এটা নাই তাহলে আমরা এটা করবো না, আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করব। তো যেহেতু বলছে সারণী থেকে গড় নির্ণয় করার কথা বলছে, তাহলে আমরা লিখব যে সারণীর আলোকে নিম্নে গড় নির্ণয় করা হলো। খ নাম্বার, সারণীর আলোকে নিম্নে গড় নির্ণয় করা হলো। গড় নির্ণয় করা হলো, এটা কিসের আলোকে বলছে? সারণী থেকে, সুতরাং আমরা সারণীর আলোকে লিখলাম। এবার ঘর করতে হবে কয়টি, আগে এখানে গণে নিবা। 1 2 3 4 5 6 7টা আছে, 7টা ঘর, তো আমাদের লাগবে 8টা ঘর। 8টা ঘর আমরা করব। তার জন্য যেমন এই হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা ঘর আমরা করলাম। করার পরে প্রথমে আমরা দিব কি, প্রথম যেটা থাকে যেমন আছে শ্রেণীব্যক্তি, তাহলে আমরা প্রথমে শ্রেণীব্যক্তি দিব। এখানে আমরা লিখব শ্রেণীব্যক্তি। এরপরে আমরা লিখব গণসংখ্যা। গণসংখ্যাটা হচ্ছে এফআই, এফআই দিয়ে লিখবা। এখন এই আইটা কি, অনেকে বলো যে স্যার আই কি? আই হচ্ছে মূলত আইতম শ্রেণী। এই আই বলতে এখানে বিভিন্ন শ্রেণী আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, যত শ্রেণী হোক। যদি আমি এখানে এখন যেমন যদি আমি এখানে বসাই, যেমন প্রথম শ্রেণীটা কত আছে, প্রথম শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 9, তো আমরা এখানে 9 দিলাম। এরপরে কত, 14। তাহলে এই এফআই বলতে এখানে বোঝানো হলো কি, তাহলে 9 হচ্ছে প্রথম শ্রেণী গণসংখ্যা, 14 হচ্ছে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা, এই জন্য আইতম শ্রেণী বোঝানো হয়, আইতম শ্রেণীর গণসংখ্যা। তো আই বলতে এখানে 1 2 3 সবকিছু বসানো যাবে। এরপরে গণসংখ্যার পরে দিবে মধ্যবিন্দু। দেখো মধ্যবিন্দু অথবা মধ্যমান, যেটা দাও অসুবিধা, মধ্যবিন্দু অথবা মধ্যমান যেটা দাও অসুবিধা নেই, দিতে পারবা। এরপরে দেখো আমরা লেখার পরে তারপরে এই দাগ দেই, কারণ অনেক সময় তোমরা করো কি, ঘর করার পরে লেখা লিখতে দেয়, অনেক সময় যখন এটার মধ্যে আর মানে খিচাখিচি করে লিখতে হয়, এটা না। তোমরা কি করবে, আগে লিখবে, লেখার পরে তারপরে এভাবে টান দিবে, তাহলে ঘরটা সুন্দর হয়। যথেষ্ট জায়গা থাকবে, যথেষ্ট লেখার মধ্যে একটা আরাম থাকবে। তো এখানে শেষে আমরা লিখতে পারি এখন গণসংখ্যা ইন্টু মধ্যবিন্দু আমরা লিখলাম। লেখার পরে এবার সাংকেতিক ভাবে যদি আমরা লিখি, তাহলে লিখতে পারি এফআই গুণ এক্সআই। এবার লেখার পরে এই টান দিলাম, দেখো আমার কিন্তু আমি যথেষ্ট জায়গা নিছি, নিয়ে তারপরে লিখছি, আমার লেখার কোনো সমস্যা হয় নাই, কারণ আমি লেখার আগে ঘর কমপ্লিট করিনি, লেখার পরে ঘর কমপ্লিট করছি, এই জন্য আমার লিখতে আরাম হয়েছে। এভাবে তোমরা কাজ করবে, তাহলে অসুবিধা হবে না। আর পরীক্ষা হলে যে মনে রাখবে, পরিসংখ্যান একদম সহজ, যদি আবার না মিলে তখন আবার দেখবো একদম আর হচ্ছে না, হবেও না। তাহলে শ্রেণীব্যক্তি কত আছে, 6 থেকে 11। প্রথমে হচ্ছে 6 থেকে 11, এর মানে বোঝা গেল 6-এর সাথে কত যোগ করা হয়েছে, 5 যোগ করা হয়েছে। এই লেখার সময় কিন্তু একটা কাজ করে ফেলতে হবে, যে 6 থেকে 11 বোঝা গেল কি, যে 6-এর সাথে 5 যোগ করছে, সুতরাং বুঝাই গেল যে 5-এর অর্ধেক কত, 2.5। ওই 2.5 কিন্তু 6-এর সাথে যোগ করলে মধ্যবিন্দু আমরা পেয়ে যাব। 6-এর সাথে 5 যোগ করলে যেহেতু 11, সুতরাং ওই 5-এর অর্ধেক 2.5, ওই 2.5 যদি 6-এর সাথে যোগ করি তাহলে মধ্যবিন্দু পেয়ে যাব। এটা কিন্তু শর্টকাট প্রসেস।
এরপরে 11-এর পরে কত 12, 12 আর 5-এ কত 17। এভাবে তারা দিছে কিন্তু প্রশ্নগুলোর মধ্যে 12 থেকে 17। এরপরে 18। এখন আমাদের প্রশ্ন দেখতে হয় না, কারণ আমরা তো বুঝি যে প্রত্যেকটা নিম্ন সীমার সাথে 5 যোগ করা হয়েছে। 18-এর 5-এ কত 23, 23-এর পরে কত 24, 24-এর 5-এ কত 29, 29-এর পরে কত 30, 30-এর 5-এ কত 35, 35-এর পরে 36, 36-এর 5-এ 41। এ হলো মূলত তাদের শ্রেণী ব্যক্তিগুলি। এখন এই আমরা কি বুঝলাম তাহলে? গণসংখ্যাগুলি আমরা দেখি। গণসংখ্যাগুলি আমরা 9, 14, তারপরে কত 18, তারপরে আছে 12, 8, 6, 8, 6, এখানে 8, এখানে দিলাম 6। তাহলে টোটাল গণসংখ্যা কত সেটা আমরা লিখবো। n সমান সমান সবগুলি যোগ করে দিব। সবগুলি যোগ করে দিলে যেটা হয় দেখো, প্রথমে আছে 9 আর 14 23, 23 যোগ 18, এরপরে যোগ 12 যোগ 8, 6, 14, টোটাল আমরা পেলাম কত 67। আমরা এখানে 67 বসাবো। এরপরে মধ্যবিন্দু একটু আগে প্রথমেই বলছিলাম যে যেহেতু 6-এর সাথে 5 যোগ করলে 11, সুতরাং 5-এর অর্ধেক কত 2.5। ওই 2.5 আমরা 6-এর সাথে যোগ করব। তাহলে কত 6-এর সাথে 2.5 যোগ করলে 2.5 বলতে 2-এর উপরে আধা, অর্থাৎ 2.5 আর কি। 2.5 বলতে 2.5। তাহলে 2.5 6-এর সাথে যোগ যদি হয় তাহলে 6 দিয়ে কত 8, তাহলে 8.5, 8.5, 6 দিয়ে 8, 8.5। এরপরে 12 দিয়ে কত 14, 14.5। 18 দিয়ে কত 20, 20.5। 24 দিয়ে কত 26, 26.5। এরপরে 30 দিয়ে কত 32, 32.5। তোমরা অনেকে আছো খুব পণ্ডিতি দেখাও, একটু বুঝলে পুরাটা ভালোভাবে শোনো না, একটু শুনি পণ্ডিত হয়ে যাও। এই ধরনের পণ্ডিতের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে তোমরা পরীক্ষার হলে গেলে আটকে যাবে, আর সেখানে যে অবশ্যই নাম্বার পাবে না, ব্যাটকে থাকবে। সুতরাং সাবধান থাকবে। আনন্দ করা যাবে, অতিরিক্ত আনন্দিত হলে শেষমেশ ধরা খাবে। 36 দিয়ে কত 38, 36 দিয়ে 38, এরপরে ওই আধা, সুতরাং 0.5 দিতে হবে। এরপরে দেখো এবার আমরা কি করব, গণসংখ্যা ইন্টু মধ্যবিন্দু। তাহলে 9-এর সাথে 8.5 আমরা গুণ করব, অর্থাৎ আমরা ক্যালকুলেটর নিয়েও করতে পারি। তো দেখো আমরা যদি 8.5 গুণ 9, তাহলে কত আসছে 76.5। এখানে আমরা লিখবো 76.5। এরপরে অনেকে আছে কি করো, তোমরা কিছু বাংলা লেখো, কিছু ইংরেজি লেখো, এই ধরনের অভ্যাস আছে। এই অভ্যাসগুলো পরিত্যাগ করার চেষ্টা করবে। এরপরে আছে 14.5, 14.5 গুণ 14, 14.5 গুণ 14, এই ক্ষেত্রে আসতেছে 203। এরপরে আছে 18-র সাথে 20.5, 18-র সাথে 20.5, 18 গুণ 20.5, আমরা পাইলাম কত 369, 369। এরপরে 12-র সাথে 26.5, 12 গুণ 26.5, তাহলে আমরা পেলাম কত 318। এইভাবে আমরা এগুলি হিসাব করে নিব। এরপরে 32.5, 32.5 এর সাথে গুণ হবে 8, কত 260, 260 পেলাম। এরপরে 38.5, 38.5, 38.5 এর সাথে গুণ হবে 6, কত পেলাম 231। এবার এখানে আমরা লিখব সামেশন
FI/XI, অর্থাৎ আমরা যে FI/XI প্রথম শ্রেণীর যে গণসংখ্যা এবং মধ্যবিন্দুর গুণফল পেলাম, এভাবে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী সবগুলি এখন আমরা সামেশন মানে হলো সমষ্টি, সবগুলো যোগ করব। তো 231 তো আমার অলরেডি ক্যালকুলেটরে আছে, আমরা এখন শুধু যোগ দিয়ে, যেমন 260 এটা উঠিয়ে দিলাম, এরপরে 318 এটা দিলাম, এরপরে আছে 369 যোগ হচ্ছে 203, এরপরে হচ্ছে 203 এর পরে 76.5, 76.5। তো সবগুলি মিলিয়ে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 1457, 1457.5, 1457.5 এটা আমরা পেলাম। এবার আমাদের কাজ হচ্ছে, বলছে গড় নির্ণয় করার জন্য, তাহলে আমরা লিখবো সুতরাং গড়, সুতরাং নির্ণয় গড় লিখে নিচে যেটা ওই যে সামেশন FI/XI যেটা আছে, সামেশন FI/XI ডিভাইডেড বাই n এটা দিলে হবে। এরপরে এটা মান বসিয়ে দেই, তাহলে এটা হলো সূত্র। ওই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় যদি নির্ণয় করা কথা না বলে তখন এই সূত্রটা দিয়ে গড় নির্ণয় করলে হয়ে যাবে। তাহলে 1457 এরপরে কত 0.5 ডিভাইডেড বাই 67। এই এখন এটা আমরা ক্যালকুলেটরে তো 1457.5 তো আছেই, আমরা শুধু ভাগ প্রেস করলাম আর হলো 6 7, বাস ইকুয়াল চাপ দিলে যেটা হবে এটাই आंसर। কত আসছে 21.75, 21.75। দেখো আমরা যত দশমিক নিব নিয়ম হচ্ছে তারপরে যদি কি থাকে 1 2 3 4 পর্যন্ত থাকে তাহলে সাধারণত যা থাকে তাই নিতে হবে। আর যদি এখানে 3 না থেকে 4 না থেকে যদি এখন 5 থাকতো তাহলে আমি কিন্তু 5 এর জায়গায় 6 ব্যবহার করতাম। এটা হচ্ছে আসন্ন মান লেখার নিয়ম। তাহলে এখন রেজাল্ট হবে 21.75, এটা নিলেই হবে। এখানে এটা নিয়ে প্রায় লিখলেই হবে, এটা হবে অ্যান্সার। এরপরে দেখো আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আয়তলেখ অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করো গ নম্বরে। এই প্রশ্নটা করার জন্য আমরা গ নম্বরে লিখব যে আয়তলেখ অঙ্কনের জন্য বলছে কার আয়তলেখ, এই উপাত্তের। তাহলে আমরা লিখবো উপাত্তের আলোকে আয়তলেখ অঙ্কনের জন্য নিম্নে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করা হলো। তো এটা করার জন্য এখন আমাদেরকে কি করতে হবে, ঘর করতে হবে কয়টা, তাহলে ওই একই রকম 1 2 3 4 5 6 7টা। এক্ষেত্রে আমাদের 7টা ঘর করলে হবে, বেশি লাগবে না। 7টা অথবা 8টা করলেই হবে। তো আমরা যদি 8টা করি তাহলে ভালো হয়, কারণ এনের এখানে যে অবশ্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আয়তলেখার ক্ষেত্রে 7টা করলেই হবে, যা আছে তা করলেই চলবে, দরকার নেই 8টার। তাহলে আমরা প্রথমে এটা করলাম 1 2 3 4 5 6 এরপর হচ্ছে 7। অনেকে এই ঘরগুলি করার জন্য আবার আলাদা
স্কেল ব্যবহার করো। স্কেলিং করতে যে অনেক সময় স্কেল দাতা দিয়ে না ধরতে পারলে কিন্তু ঘর এলোমেলো হয়। বাড়িতে যদি এভাবে অঙ্ক করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো বেশি বেশি, তাহলে দেখবে যে টান এমনি দেওয়া যায় স্কেল ছাড়া, তাতে অ্যান্সার কিন্তু তাড়াতাড়ি করা যায়। এখন শ্রেণীব্যাপ্তি, প্রথমে আমরা শ্রেণীব্যাপ্তির জন্য ওই যে আগে বলছিলাম যে প্রথমে লিখে নিবে, লেখার পরে তারপরে টান দিবে, তাহলে ঘর সুন্দর হয়, লেখা ইজি ভাবে লেখা যায়। এরপরে লিখবে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখলাম। এরপরে আমরা লিখব গণসংখ্যা। এই আগে লিখবো, তারপরে ঘর কমপ্লিট করব। এই তাহলে দেখবো যে লিখতেও ইজি হয়, এই ঠাসাঠাসি করে আর লিখতে হলো না। এরপরে শ্রেণীবৃত্তি কত আছে, শ্রেণীবৃত্তিতে আমাদের যা প্রশ্নের মধ্যে আছে এগুলি হতো 6 সাথে 5 যোগ 11, এরপরে 12 সাথে 5 যোগ 17, 18 আর 5-এ 23, 23-এর পরে কত 24, 24-এর 5-এ 29, 30-এর 5-এ 35, আবার 36-এর 5-এ 41। এই হচ্ছে আমাদের শ্রেণীগুলি। আর গণসংখ্যা যেটা আছে সেগুলি আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখবো। 9, তারপরে 14, 18, এগুলি প্রশ্ন থেকে এখন আমি দেখে দেখে উঠাইতেছি। 8, 6 সবগুলি উঠালাম। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা হচ্ছে এরকম যে তোমার প্রথমে যেটা থাকবে তার থেকে, যেমন 6 থেকে আধা আমরা কমিয়ে ফেলবো, আর অর্থাৎ নিম্ন সীমা থেকে কমাবো আধা, আর ঊর্ধ্ব সীমার সাথে আধা যোগ করব। অর্থাৎ ওই যে বাংলা একটা কথা বলা আছে না, যে তেলনা মাথায় তেল দেওয়া আর কি। তাহলে ঊর্ধ্ব সীমার সাথে আমরা যোগ করব, নিম্ন সীমা থেকে কি করব, বিয়োগ করব। তাহলে এখন যদি 6 থেকে যদি আধা আমরা কমিয়ে ফেলি তাহলে হবে কত, 5.5। অর্থাৎ 6 টাকা থেকে যদি আধা অর্থাৎ 50 পয়সা আমরা সরিয়ে ফেলি তাহলে 5.5 টাকা হবে। আর 11-র সাথে যদি আরো যোগ করি আধা অর্থাৎ 50 পয়সা, তাহলে হবে 11.5। 12 থেকেও আধা যদি বিয়োগ করি তাহলে হবে 11.5। আবার এটার সাথে 17-র সাথে যদি আধা যোগ করি তাহলে হবে 17.5। 18 থেকে আধা বিয়োগ করলে হবে 17.5। 23 থেকে 23-এর সাথে অর্থাৎ ঊর্ধ্বসীমার সাথে আধা যোগ অর্থাৎ 23.5। এখানে 24 থেকে আধা বিয়োগ করলে হবে 23.5, 29.5। এভাবে প্রত্যেকটা অর্থাৎ নিম্ন সীমা যেটা আছে তার থেকে আধা কম আর ঊর্ধ্ব সীমার সাথে আধা যোগ, তাহলে এটা হবে কত, 29.5। 35-এর সাথে আধা যোগ করলে হবে 35.5। 36-এর সাথে থেকে যদি আধা বিয়োগ করি তাহলে হবে 35.5 বিয়োগ হবে 41.5। এই হলো মূলত যে আয়তলেখা অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করার যে কথা বলা হয়েছে সেটা করা হলো। এটাই অ্যান্সার। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে।